শাবানা, আমার ব্যবসায়ী পার্টনার ছেলেকে তোর বিয়ে করতে হইবে। জাস্ট ইম্পসিবল। এইটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এর বাইরে আমি একটা শব্দ শুনতে চাই না। আমি মরে গেলেও অহংকারী আর বলদ ছেলেটারে বিয়ে করব না। মুখ সামলায় কথা বলো শাবানা। তুমি কার সম্বন্ধে কথা বলতেছো? হ্যাঁ, সে এই দেশের বড় একটা ব্যবসায়ী, যা করেছে। সে ব্যবসায়ী হোক আর ডাকাতি হোক, এটা তো আমার দেখার বিষয় না। এইসব আমার ইন্টারেস্ট নাই বাবা। তোমার এই আজগবি কথা শুই না আমার এই ব্যবসায়ী পার্টনার আর সামাজিক মর্যাদা আর এই রহমান গ্রুপের সুনাম মাটির সাথে আমি মিশিয়ে দিতে পারি। তোমার এই ব্যবসায়িক ডিলের জন্য তো তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করতে পারো না বাবা। তোমার এই ভবিষ্যতের কথা চিন্তা কইরা চোখ বন্ধ কইরা তারপরে তুমি এটা মাইনা নাও। একটা কথা মনে রাখবা, আবেগ দিয়া কোনো কিছু হয় না। এই কথাটা সবসময় মাথায় রাখবা। আমার জীবনটা আমার নিজের। আমার জীবন নিয়ে ছিনিমিনি করার অধিকার আমি কাউকে দিব না, ইনফ্যাক্ট তোমাকেও না। আহা, তোমরা দুজন একটু থামো না, একটু শান্ত হও। এরকম চিৎকার চেঁচামেচি এসব শুনলে আশেপাশের মানুষজন কি বলবে? তুমি এই আল্লাহ দিয়ে না তোমার এই মায়ের মাথাটা চাপায় খাইছো মমতা। আমি আবার এখানে কি করলাম? শাবানা, তুই তুই আর তোর বাবার সাথে এরকম মুখে মুখে তর্ক করিস না তোমা। আরে উনি তো তোর খারাপ চান না, উনি তো তোর ভালোর জন্যই বলছেন। ভালোর জন্য বলতেছে নাকি নিজের ইগো স্যাটিসফ্যাকশনের জন্য বলতেছে? শাবানা, আর আপনিও না আপনার একটু জেদটা কমান। মেয়ে বড় হয়েছে, ওর নিজের একটা পছন্দ অপছন্দ আছে, সেই ব্যাপারটাও তো আপনার বুঝতে হবে নাকি? ওর ইচ্ছা মানে এটা একটা ফালতুজি। আমার বাড়িতে আমার কথার উপর আর কারো কোনো কথা বলা অধিকার নেই। আজকে থেকে থাকবে। বাবা মা, তোমরা জাস্ট দূর থেকে দাঁড়াই দেখবে আমি কি কি করতে পারি। শাবানা প্লিজ মাথা ঠান্ডা কর, আঙ্কেলের সাথে এভাবে রিঅ্যাক্ট করিস না। প্রিয়া তুই থাক। আমি যে রহমান সাহেবের রক্তেরই, আমার জেদ কতটুকু হতে পারে আজকে আমি তা দেখাই দিব। কি করবি? কি করবি তুই? এই বাড়ি থেকে পালায় যাবি? আমি তো পালানোর মানুষ না। আমি এখন এই বাড়ি থেকে যাব, রাস্তার মধ্যে সরল সহজ ফকির যারে পাই বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবো, তারপর তুমি বুঝবে। শাবানা, চিৎকার করো না বাবা। আমার উপর এতক্ষণ জোর খাটাইছো না? জোর খাটানোর ফল কতটুকু ভয়ানক হইতে পারে তুমি লাইভ দেখবে। দেই তার পাটা একটু আগে করতো। অনেক সুন্দর। এইসব সিরা জুতা পইরা, সিরা লুঙ্গি পইরা আর সিরা শাক পইরা এই মাঝ রাস্তায় বইসা আর বাদাম চাপাইতে মজা লাগতেছে না, বুঝছো? না তো চিন্তা করতেছস কেন? তো চিন্তা করিস না, চিন্তা করে লাভ নাই। চিন্তা করে লাভ নেই মানে? হেই, একটা পাকা পোক্ত ব্যবস্থা না করতে পারলে কিছুদিন পর না খেয়ে মরতে হইব। দেশের যে হাল অবস্থা হইতাছে এইভাবে মরমুন নাকি? হ্যাঁ শোন, কপালে যেটা আছে, যেটা কপালে লেখন আছে, ওটা সময়লে ঠিকই আইব। এখন অযথা এই চিন্তা কইরা মাথা চুল পাকায় কোনো লাভ নাই। পকেটে একটা গাওয়াই ভালো। আরে আল্লাহ, কয় কি? তোর কি মনে হয় আমাকে বয়স কি দিন দিন কমতাছে? না, আমাকে বয়স দিন দিন বাড়তাছে। আরে বাবা রে, তোর আমি কেমনে বুঝাবো এখন কত? হ্যাঁ, তোর নাকি তোর কোনো ইচ্ছা আছে সারা জীবন এরকম গাধার মতো খাটা খাটনি কইরা শেষ জীবনটাই বস্তিতে পার করবি? দেখ দোস্ত, তুই খুব ভালো করেই জানোস যত কষ্টই হোক আমি কোনো অসৎ পথে পা দিব না। দরকার বলে না খেয়ে থাকি, তারপরে সৎ পথেই থাকুন। আমি কই কি আর আমার সারিন্দায় বাজাই? আরে বাবা, আমি কি তোর চুরি করতে কইছি? বন্ধু, একটা কাজের ব্যবস্থা করতে হইব না? হ্যাঁ, একটা সিকিউরিটি গার্ডের চাকরি হইলেও না মোটামুটি চলবো। মাস শেষে করে টাকা হাতে আসবো, বুঝছো? ইনশাল্লাহ একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তুই এত চিন্তা করিস না, একটু ধৈর্য ধর। দোস্ত, একটা বিষয় খেয়াল করছো? কে? অনেকক্ষণ যাবত ওই যে ওনারা আমাকে দিকে তাকায় কি জানি কইতাছে, আর মনে হয় তোরে ডাকতাছে। যাবি নাকি? আপনি এদিকে আসেন। আপনি কাজ বাস আচ্ছা চল তো। আপনি কি গরিব? মানে কি বলতেছেন?
মানে একটা নর্মাল কথা জিজ্ঞেস করতেছে, আপনি কি অনেক গরিব কিনা সেটা বলেন। আরে কি আশ্চর্য, হ্যাঁ? আপনি হুট করে গাড়ি থেকে নেমে এরকম অদ্ভুত অপমানজনক প্রশ্ন করতেছেন কেন ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, এটা পরে বুঝতে পারবেন। আচ্ছা আপনি এটা আগে বলেন, আপনার ফ্যামিলিতে কি আর কেউ আছে নাকি আপনি এতিম? আমার পরিবারে কেউ আছে কিনা, আমি গরিব কিনা, এইটা দিয়ে আপনার কি টাকা বললাম আমি তো বুঝলাম না। আর আমি যদি গরিবও হই তারও কেনা গোলাম তো আর না। প্লিজ এভাবে সিনক্রেট করিস না। রাস্তায় একজন অপরিচিত ছেলে, তারপরে ছেঁড়া জামা, দেখ জুতোটাও ছেঁড়া, আর তুই নাকি তাকে বিয়ে করবি? এটাই বেস্ট। চুপ কর। আপনি আমাকে বিয়ে করবেন? কি কইলেন? আচ্ছা শোনো, বিনিময়ে কিন্তু নগদ 1 লাখ টাকা পাবা। কোনো অভাব অনটন থাকবে না তোমার লাইফে, আরামে এসে থাকতে পারবা। তুমি কি রাজি? আরে বন্ধু, না করিস না, না করিস না, রাজি হয়ে যা, রাজি হয়ে যা। বন্ধু, আরে তুই থাম। আরে থামুম কেন, আরে থামুম কেন বন্ধু? মেঘনা থেকে কিন্তু বৃষ্টি হয়ে গেছে, বুঝছস? একদম উপর থেকে লরিটা লাইগা গেছে। কেন না করিস না, তুই রাজি হয়ে যা। 1 লক্ষ টাকা, কি বুঝতেছস? আচ্ছা কিসের বিয়া? হ্যাঁ, কিসের 1 লক্ষ টাকা? আপনারা বড়লোক মানুষরা গরিবরা কি মানুষ মনে করেন না? আমি কিন্তু তোমাকে দারুণ একটা অফার দিচ্ছি। আচ্ছা আপনি সত্যি করে কোন তো, আমাকে মতো গরিবরা আপনি কি মনে করেন? এই যে খেলনার পুতুল, যে যখন যেভাবে ইচ্ছে ওইভাবে খেলবেন, আপনার 1 লাখ টাকার উপরে আমি লাথি মারি। জান আপনি এখান থেকে। শোনো, এটা কোনো সস্তা বাংলা ড্রামা না, ঠিক আছে? এটা একটা পিওর বিজনেস ডিল। আমার বাবার দাম্ভিকতা ভাঙার জন্য তোমাকে আমার দরকার, বুঝছো? আরে আপনাদের পারিবারিক ঝামেলার মধ্যে আমি গুটি হইতে যাবো কেন? কারণ তোমার দরকার টাকা আর আমার দরকার হাজবেন্ড, হিসাব বরাবর। আর তুমি বিয়ের পর আমার বান্ধবীর কাছে টাকা বুঝে নিও। এখন চলো। কিন্তু আমি তো কিছুই বুঝতেছি এ না। বুঝা লাগবে না, বিয়ে করবি পরে বুঝুমনি। আচ্ছা এখন কাজী অফিসে চলেন, বিয়ে পড়ানোর পর আমার ফ্রেন্ডের কাছ থেকে টাকা বুঝে নেবেন। এখন গাড়িতে উঠেন, যান তাড়াতাড়ি যান। এই গাড়িতে উঠুন। আপনি এখানে একটা সই করেন, আর আপনি ডান পাশে একটা সই করেন। কাজী সাহেব, এটা কি আসলে বিয়া? এই তুই বলব নাকি? হ্যাঁ দেখ, ভাবনা চিন্তা করার কোনো সময় নেই বন্ধু। তোর কিন্তু ভাগ্যের চাকা ঘুরতেছে, তাড়াতাড়ি সিগনেচারটা করে রাখ। নে এই যে আপনি এখানে সাইন করুন। আলহামদুলিল্লাহ, ধর্মীয় আইন অনুযায়ী এখন আপনারা স্বামী স্ত্রী। আর দিলমোহর বাবদ যে টাকা ধার্য করা হয়েছে তা বরপক্ষ পানপক্ষকে বুঝিয়ে দিবে। কাজী সাহেব, দেনমোর একদম ওসব করা হয়ে গেছে, তাই ওদেরকে টাকাটা বুঝাই দিন। বন্ধু আলমগীর, আমি না চোখের সরিষা ফুল দেখতেছি, বুঝছস? একটা সিগনেচার করার সাথে সাথেই তুই একদম অফিসিয়াল ভাবে কোটিপতি জামাই হয়ে গেলি। হ্যাঁ, তোর কি ভাগ্য দেখছস? আরে বেটা, আমার তো নিজের কাছে অপরাধ বোধ হইতাছে। আরে ধুর বেটা, কি সব চিন্তা ভাবনা করতেছস তুই? এখন তো তুই বড় লোক বাড়ির জামাই, কিন্তু বন্ধু দামি গাড়িতে উঠা আমার কিন্তু আবার ভুলে টুলে যাচ্ছে, ঠিক আছে? এই টাকাটা বুঝাই দিয়েছিস? এসব নিয়ে তোকে টেনশন করতে হবে না, আমি ওদের বুঝিয়ে দেব। কিন্তু শাবানা, তুই যেটা করলি এটার পরিণাম কিন্তু খুব খারাপ হবে। পরিণাম যা হবে দেখা যাবে। আপাতত বাড়িতে যাই। এই যে হাজবেন্ড, চল না আমাদের বাসায়। আমার বাবার অহংকার কিভাবে ভেঙে গুঁড়ো করে দেই এটা আপনাকে লাইক দেখানো। চলো চল, চলো চলো। ওয়ালাইকুম সালাম। সিকিউরিটি, দারোয়ান, ম্যানেজার, আমি কি কাউকে বেতন দেই না? হ্যাঁ, এই মুহূর্তে কার ধাক্কা দিয়ে গেট থেকে বাইর করে দাও। বাবা, সে কোনো চোরও না ডাকাতো না, আমার বিয়ে করা হাজবেন্ড, বৈধ হাজবেন্ড। শাবানা, এটা তুই কি করলি? হ্যাঁ, শেষ পর্যন্ত নিজের হাতে নিজের পায়ে কোড়াল মারলি। মা, আমি তো কোনো ভুল করি নাই। ভুল কিছু করিসনি না? এইরকম একটা ভিখিরির ছেলের সাথে বিয়ে করলি, তুই তো আমাদের বাড়ির মান সম্মান ইজ্জত সবকিছু ধুলায় মিশাই দিলি। আই সি গেট আউট। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা।
যে মেয়ে আমার মান সম্মানের দিকে তাকায় না, সেই মেয়ে আমার বাড়িতে থাকার কোনো অধিকার নাই। যা, এই মুহূর্তে বেরিয়ে যা। তোমার এই বাড়িতে থাকার আমার কোনো শখও নাই। আজ থেকে আমি ঘোষণা করতেছি, আমার কন্যা বইলা কোনো সন্তান নাই, আর এই বাড়ির সয় সম্পত্তি তুই 1 পয়সা কানা করিও পাবি। বাবা, তোমার এই সম্পত্তিতে আমার কোনো লোভ ছিল না কখনো, এখনো নাই। যা, এই নোংরা জামাইয়ের হাত ধইরা ফুটপাতে গিয়া তুই ভিক্ষা কর। আজ থেকে আমি মনে করব আমার কোনো মেয়ে নেই, মেয়ে মারা গেছে। আমার ওই বাড়িতে থাকার কোনো শখ নেই। তোমার মতন অহংকারী লোকের বাসায় থাকার থেকে ওই কুড়ে থাকা অনেক ভালো। চলো, যেখানে আমাদের সম্মান নেই সেখানে আমরা এক মুহূর্ত থাকবো। আসেন ম্যাডাম, আসেন, বসেন, এই জায়গায় বসেন, বসেন। ছি, এই খাঁচার ভেতর মানুষ থাকতে পারে? গরিবের ঘর তো এমনই হয় ম্যাডাম। টেবিলে ময়লা, খাটের এই অবস্থা, ফ্যান কই? গরমে আমার শরীর জ্বালাপোড়া করতেছে। আসলে ম্যাডাম, ওই বস্তি তো সব, এই মহল্লা একটু লোডশেডিংটা বেশি হয়। আর এই যে আপনি ফ্যানটা দেখতেছেন, এর আগে থেকে একটু নষ্ট। আশেপাশে এত বাজে গন্ধ, আমি মনে মরেই যাব। যদি আমি এখানে এক রাত থাকি, পরের দিন আমাকে হসপিটালে ভর্তি করতে হবে। ম্যাডাম, আপনি আপনার জিদ বজায় রাখতে টাকার জোর দেখে আপনি আমার জোর করে বিয়ে করছেন। আমি কিন্তু আপনার কোনো মিষ্টি কথায় বা কষ্টে কিন্তু এই বস্তুতে নিয়ে আসি। কি ব্যাপার? তুই আমার সাথে এইভাবে কথা বলতেছ কেন? আপনি যদি আমার মতো গরিবের ঘরে থাকতে হয়, তাহলে এই যে মশার কামড়, এই গরম, এই গন্ধ সবকিছু মানায় নিয়ে থাকতে হইব। তা না হলে রাস্তা খোলা আছে। আপনার এইসব বড় লোকের জিদ এই জায়গায় দেখানোর জায়গা না। তুমি আমার সাথে এই টনে কথা বলার সাহস কোথা থেকে পাও? তুমি কি ভুলে গেছো আমি রহমান সাহেবের মেয়ে? আমার সাথে ভুলেও এইভাবে কথা বলবা না। ম্যাডাম, ভুল আপনি করতেছেন। আপনি রহমান সাহেবের মাইয়া ছিলেন, এটা এইখানে না, আপনাকে বাড়িতে। ওটা ওই জায়গায় সীমাবদ্ধ, এইখানে কিচ্ছু না। মানে হইতেছে, এখন এই মাঝরাতে সত্য কথা হইল, আপনি এখন থেকে এই ঘরেরই বাসিন্দা, আর আমার মতো ফকিরের কুটিপতি। এখন কথা না বাড়ে শুয়ে পড়ে। হাই কেরাস তো তুকু, আই এম সরি প্রিয়াফা। তো আপনি এই সকালবেলায় আমাদের এই ভাঙা কলোনিতে কিসের জন্য আসছেন? বলেন, আপনার জন্য কি উপকার করতে পারি? এই ফাজলামি বন্ধ করো তো। ভেতরে কি সাবানা আছে? আরে ভাবি জান তো ভিতরে খুব আরামে আছে। আর তা আপনি এত সকালবেলায় কেন আইছেন? একটু দুপুরবেলা নিতে পারতেন, তাইলে আমাদের মোড় থেকে আপনার স্পেশাল মামা ভাইগনে চার সাথে একটা পরোটা খাওয়াই দিতাম। তোমার পরোটা তুমি খাও। আমি তো ভাবছি সাবানা কাল রাত থেকে ঠিক আছে নাকি। আর তাছাড়া এই বস্তি মশা, এই খারাপ পরিবেশে সাবানা কিভাবে আছে আমি তো ভাবতেই পারছি না কিছু। আরে ধুর প্রিয়াফা, আপনার মাথা থেকে এইসব চিন্তা ভাবনা ফালাই দেন। আমাদের আলমগীর পোলাটা দেখতে গরিব হইলে কি হইব, একদম হীরার টুকরা, বুঝলেন? তা ঠিক আছে, সাবানার যে রাগ আর জেদ, তো ওরা দুজন ঝামেলা করে আবার কোনো অনার্থক ঘটিয়ে বসেনি তো? আমি ভাবছি এই রাগারাগি করে আবার নিজের কোনো ক্ষতি করবে না তো? আরে ধুর প্রিয়াফা, আপনি যে কি কন্যা, আমাদের আলমগীরে কোনো মাইয়া মানুষের গায়ে হাত তোলা তো দূরের কথা, কারোর লোকে করা একটা কথাও কইতে পারে না। আর আপনার ওই বান্ধবী যদি আমার ওই আলমগীর বন্ধুর পরিষ্কার মনটা যদি বুঝতে পারে না, সে নিজের থেকে সোজা হয়ে যাইবো। আমি এক কলমে লিখে দিলাম আপনার। ঠিক আছে, তোমার এই গল্প বাদ দাও, আমাকে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, আহেন আমার লগে আহেন। কি জিনিস এটা? আমার হাত বসে যাইতেছে কিন্তু একটু পানিও আসতেছে না। সাবানা,
তুই কিন্তু নিজের জেদের জন্য অনেক বড় ডিসিশন নিয়ে ফেলেছিস। তুই কি একবারও ভেবেছিস এই কঠিন জীবন তুই সারা জীবন কিভাবে পার করবি? তা আমি জানি না, কিন্তু আমি আমার জেদ ভুলে বাবার কাছে ফেরত যেতে পারবো না। এই মশা কাদা আর এই টিউবওয়েল চাপা, তোকে দেখে না আমার খুব মায়া লাগছে রে। আমি বলি কি, তুই বাসায় ফিরে চল, গিয়ে আঙ্কেলের কাছে মাপ চা। দেখ, আঙ্কেল সব কিছু ভুলে তোকে বুকে টেনে নিবে। না, বড় লোকের ওই বাড়িতে সামান্য সুইচ টিপলে পানি চলে আসে, কিন্তু এরা সামান্য পানি ওঠানোর জন্য কত কষ্ট করে। এটা তো একটা টর্চার সিন। আরে কি শুরু করছেন আপনারা? হ্যাঁ শুনেন, আমি মানলাম আপনারা বড় লোক বাড়ির এসি ঘরে নরম পোশাক পরছেন, কিন্তু ভাবি আপনারা কিন্তু এই টিউবওয়েল মোবারক লাগায় কুস্তি খেলায় মানায় না, বুঝছেন? আচ্ছা আরিফ, আপনি তো দেখেন না এটা ঠিক করতে পারেন কিনা। আরে ভাবি শোনেন শোনেন, আমি দেখতেছি আমার বন্ধুর বোর হাত কল চেপে চেপে লাল হয়ে যাবো, এটা কি আমি আরিফ থাকতে মানতে পারি? হ্যাঁ কখনোই না, কখনোই মানবো না। ধন্যবাদ আরিফ ভাই। আরে ভাবি ওইসব থ্যাংক ইউ ম্যাঙ্গু দেওয়া লাগবো না, এখন থেকে তো আপনি আমাকে ফ্যামিলির লোক, তাই না? আপনার যখন যেটা প্রয়োজন হয়, যখন যে কাজ প্রয়োজন হয়, আপনি শুধু আমার একবার কইবেন, আমি সব কাজ আপনার জন্য করে দেওয়ার জন্য রাজি। আসলে আমি কিছুদিন আগেও ভাবতাম যে টাকা দিয়ে সব কিনা যায়, মানুষও কিনা যায়। আপনাদের এখানে দুদিন থাকার পর আমি বুঝতে পারলাম সামান্য পানি ওঠানোর জন্য আপনারা কতটা কষ্ট করেন। জীবনটা আসলে যতটা সহজ আমি মনে করেছিলাম ততটা সহজ না। আর মন খারাপ করেন না তো, আমি আছি তো। কোটিপতির জাদ্রেল মাইয়া দেহি এখন ভিখারির মতো শাড়ি পরে এখানে টিউবওয়েল চাপতাছে। আমগর মহল্লার সোনার টুকরা পোলার মাথাটা তো খাইলা। আপনি কার কথা বলছেন? কার কথা আবার? আমগর আলমগীর ভাইয়ের কথা। আমগর আলমগীর ভাইয়ের তো মায়ার জেলে ফাঁসাইয়া ঘরে তুললা। এখন এই মহল্লার গরমে রূপ ধুইয়া পানি হইয়া যাইতাছে না তো। বড় লোকের বেটি গো, ঢং দেখলে বাসি না। দেখেন, আপনার সাথে কিন্তু আমি ঝগড়া করতে আসিনি। তাছাড়া আলমগীর আমার স্বামী, তাকে আমি যেভাবেই বিয়ে করি, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। পার্সোনাল ব্যাপার মানে কি? হ্যাঁ, আমগর আলমগীর ভাইয়েরে কত ভালো ভালো ঘরের থেকে বিয়ার প্রস্তাব আইছে, আর তুমি কইতে কোন বড় লোকের বেটি আইয়া তার সুন্দর জীবনটারে তছনছ কইরা দিলা। আমি বালতি চাবি আর ঘর ঝাড়ু দিই, এটাতে আপনার গায়ে এত লাগতেছে কেন? নাকি আলমগীরের কাছে আপনার অন্য কোনো চাওয়া পাওয়া ছিল? লাফানি দেখাও কারে? হ্যাঁ আরিফ ভাই, দেখেন আপনার দোস্তরে কেমনে কামলা খাটাইতাছে এই বড় লোকের মাইয়াডা। আরে ঝুমুর, তুই তো দেখি পুরো রাগে লাল হয়ে রইছস, হিংসা করতেছস তাই না? আরে হিংসা করিস না, আমাগর ভাবি হইতাছে আমাগর এই মহল্লার জান, আমাগর আলমগীরের স্ত্রী, বুঝছস? আরে রাখেন আপনার স্ত্রী, 2 দিন পর ঠিকই বলা যাইব, দেখা নিয়েন। এই ঝুমুর, এই তুই কি কাম করতে আইছস? পানি নিতে আইছস না? তোর আর পানি নেওয়া লাগবো না, যা। সাত সকালবেলা এখানে এসে একটা ক্যাসাল করিস না, তাহলে কিন্তু কারণ একটা ঠাস করে বেরোতাম, যা। আবার টাকা জানতে ঠিক আছে, তোমারে পরে দেখা। আইসে আমরা রাজে একখান নিমো। ভাবি ওর কথা কিছু মনে করেন না তো, আমি পানি ভরে দিয়েছি, পানি আপনি নিয়ে যান। কত বেলা হয়ে গেছে, আমি সকাল থেকে কিচ্ছু খাই নাই, খিদে আমার পেটটা জ্বলতেছে। আমি তো সকালবেলা কামার খুঁজে বাইরে গেছিলাম। এই ঘরটার ভিতরে রান্নার কোনো ব্যবস্থাই নেই, একদিনের চালও নাই। আমি কি সারাদিন না খেয়ে থাকবো? আপনাকে বিয়ে করে আমার জীবনটা একদম শেষ করে ফেলছি আমি। চিল্লাপাল্লা করেন না, এই যে নেন, এটা ধরেন, হাতটা ধুয়ে এসে খাইয়া নেন। রাস্তার পাশে হোটেল থেকে গরম ভাত, ডাল, আলু ভর্তা নিয়ে আসছে আপনার জন্য, হ্যাঁ খাইয়া নেন। কি? ওই রাস্তার পাশে নোংরা হোটেলের আলু ভর্তার ডাল আমি খাবো? চুপচাপ খাইয়া নেন। আর একটা কথা মনে রাখেন, আমি হইতেছি দিন মজুর, আমার তো আর ওই ধরনের সামর্থ্য নাই যে আপনার আমি মোরগ পোলাও, বিরিয়ানি এইসব খাওয়ানো। এই যে যেটা নিয়ে আসছি ওটা খায় না। শোনেন, এইগুলো আমার স্ট্যাটাসের সাথে যায় না, এগুলো আপনিই খান। আর আমি বিষ খাবো তো এই খাবার খাবো না। ঠিক আছে, তাহলে আপনি আপনার অহংকার নিয়ে ওনার মধ্যে বসে থাকেন, না খাইয়া। যখন খিদা লাগবো তখন বসে বসে আপনার অহংকার খাই। আপনি কি আমার অপমান করতেছেন? অপমান না, আপনার একটা চিরন্ত সত্যি কথা। খিদা এমন একটা জিনিস, খিদার যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা যেটা আমাকে মতো গরিব ছাড়া কেউ বুঝেন। খিদার যন্ত্রণা যখন আপনি ছটফট করতে থাকবেন,
তখন এই রাস্তার পাশের হোটেলের খাবার আলুর ভর্তা আপনার কাছে পৃথিবীর সব থেকে অমৃত মনে হয়। ক্ষুধা লাগলে খাইয়ে নি। কি রে, তুই মন খারাপ করে পেছার মতো মুখ বানায় বসে রইছিস কেন? মন খারাপ না করে কি কর, পকেটে একটা কানা করিও না, একটা কামেলা জোগাড় করতে পারলাম। বন্ধু, একটা কথা কই কি, ভাবির বান্ধবীর কাছে কিন্তু 1 লক্ষ টাকা আছে, তুই চাইলে কিন্তু সেখান থেকে কিছু টাকা নিতে পারোস। পাগল হইছিস? হ্যাঁ, ওই টাকা কি আমার? ওই টাকা তো ওগো, ওগো টাকায় আমি হাত দিয়ে নেন। বন্ধু বন্ধু, সাবান আমার মুখ খুলে কিছু না বললে আমি খুব বুঝতেছি রে, ওর যে কি কষ্ট হইতেছে। কালকের একটা রাত ওর গরমে ঘুমাইতে পারা হয়। আসলে বন্ধু, তুই একটা খাঁটি শোনা, এর ভিতরে কোনো ভেজাল নাই। এত কিছুর পরও তুই এই মেয়েটার আরামের কথা ভাবতেছিস না? আর সেই মেয়েটা তোরে কত কিছু বলে অপমান করলো, আর তার জন্য তোর এত দরদ। বড় লোকের মাইয়া নিজের জিদ দেখাইয়া এসে বিপদে পেরে গেছে। এখন আমি তার স্বামী হিসাবে কষ্ট দিতে পারি না। আচ্ছা বন্ধু, একটা কথা কত, তুই কি সাবানারে সত্যি ভালোবাসা ফেলছস, নাকি দায়িত্বের খাতিরে এই সমস্ত পালন করতেছস? আমার তো মনে হইতাছে সাবানা নামের নদীটা তোর মনের ভিতরে বহা শুরু হয়ে গেছে। ভালোবাসা, ভালোবাসা কি কখনো বইলা কইয়া হয় রে? সাবানার বাপের ফটো থাকা, ওই ওর বাপের রাজপ্রসাদ সাইরা, এসি রুম সাইরা আমার মতো একটা গরিবের ঘরে এসে দিন রাত কাটাইতেছে। ওর প্রতি আসলে আমার সম্মান না আরো দিন দিন বাইরে যেতেছে। আমি জানি না ওটা ভালোবাসা কি। তাহলে কি করবি এখন, কিছু কি ভাবছস? ভাবতেছি আমি আজকে রাত থেকে ওভারটাইম করি, মেকানিকের দোকানের লোকের কথা খুঁজছি। আমার যে করে হোক একটা টেবিল ফ্যান হইলেও ওরা কিনা দিতে পারে, ও শান্তিতে থাকতে পারতেছে না। এই তো আমার বন্ধুর মতো কথা, তুই গিয়ে তোর কাজটা ভালোভাবে কর, আর তোর সংসার পাহারা দেওয়ার দায়িত্বে তো আমি আছি না। ভাবিরে কোনো প্রকার কষ্ট আমি পাইতে দিব না। আর ঝুমুর যদি আইসা ভাবির লোকে চিল্লাচিল্লি করে, ওটা তো লাঠিতে পিড়ে আমি সুদা বানাই ফেলবো, বুঝছস? আর পাশাপাশি যদি প্রিয়া আমার মনটা একটু গলাইতে পারি, তুই আমার জন্য দোয়া করিস। আমার এত আদরের মেয়ে এরকম না খেয়ে রোদে পুড়ে ও তো মরেই যাবে। আমি চিন্তাও করতে পারছি না, ওইরকম একটা ভাঙা টিনের চালের ঘরে এরকম গরমের মধ্যে কি করে আছে। যে নিজের ইচ্ছায় বাড়ির থেকে বাইরে হয়ে গেছে, তার জন্য তো কান্নাকাটি করে কোনো লাভ নাই। ও কোনোদিন একটা ডিম ভেজেও খায়নি। আচ্ছা, তুমি তোমার এই রাগ, এই জেদ, এগুলো ভুলে যে দয়া করে আমার মেয়েটাকে বাড়িতে ফিরিয়ে আনো। আমি আর সহ্য করতে পারছি না। আঙ্কেল, আন্টির কথাই ঠিক, তবে সাবানার রাগ জেদারে বড়লোক অহংকারের জন্য এমন পরিস্থিতি খুব দরকার ছিল। ওর বোঝা উচিত যে জীবনটা আসলে কতটা কঠিন। তুমিও তো ওর সাথে গিয়েছিলে প্রিয়া, কি অবস্থা ওইখানে? আঙ্কেল, আমি আলমগীরের বাসায় গিয়েছি। ওইখানে যাওয়ার পরে আমি সব খোঁজ খবর নিয়েছি। উনি অনেক গরিব হলে ওনার মনটা ধনীদের চেয়ে কোনো অংশে কম না। সাবানাকে উনি আগলিয়ে রাখছে। আমার মেয়ের রক্ত আর জিদ কতখানি সেটা আমার চেয়ে এই পৃথিবীতে আর কেউ জানে না। ও একটা চরম ভুল করতে যাচ্ছে। তাহলে ওকে একটু ফিরিয়ে নিয়ে আসো না। এত সহজই না। ওই ছেলেটা যদি সৎ আর ভালো হয়ে থাকে, তাইলে আমি ওরে দিয়া একটা চরম পরীক্ষা নিব। কিসের পরীক্ষা আঙ্কেল? টাকার লোভ, বড় বড় মানুষের ইমেজ নষ্ট হয়। সে যদি 10 লক্ষ টাকার লোভের সামনে সততা ধইরা রাখতে পারে, তবেই আমার পরীক্ষায় পাস করবে। আমার খবরটা শেষ। কেউ নিজের ভাই এভাবে কুড়াল মারতে পারে নিজেকে না দেখলে আমি চিনতেই পারতাম না। জীবনটা আমার শেষ করে ফেলছে একটা গরিব বিয়ে করে।
হাতটা আমার শেষ হয়ে গেল। বস্তির মানুষজন এত কষ্ট কিভাবে করে? কি হচ্ছে এসব? আরে আরে কি করতেছেন আপনি এগুলা? হ্যাঁ, এ ভারী কাজ আপনারা কে করতে কইছে এই রোদের মধ্যে? হ্যাঁ, বড় লোক মানুষ, বড় লোকের মতো থাকেন না। আসলে আমি আপনাকে একটু হেল্প করতেছিলাম। হ্যাঁ, চুপ করেন, আমার হেল্প করা লাগবে না। যান ঘরে যান, ফ্যানের নিচে যেয়ে বসেন। হাতটা কি করছেন দেই? আল্লাহ, কি করছেন? হাতটা লাল করে ফেলাইছেন। তেমন কিছু হয় নাই। তেমন কিছু হয় নাই না? আপা দেখছেন আমার বন্ধুরা কত কেয়ারিং হয়ে গেছে। হ্যাঁ, ওর ভিতরে একটা রোমান্টিক ভাব চলে আসছে। পুরো একদম বাংলা সিনেমার হিরো। ভালো লাগতেছে না ব্যাপারটা? কর এই চুপ করো তো, সব সময় আর কি ফাজলামি। আরে আপা, এত সুন্দর একটা দৃশ্য দেখার পর আপনার মনটাকে একটু নরম হয় না? হ্যাঁ, আমারও তো মন চায় আমার বন্ধুর মধ্যে এরকম একটা রোমান্টিক হিরো হইতে। আর আপনারা দেখার পর থেকে তো আমার বুকের ভিতরে প্রেমের নদী কেমন উথাল পাথাল। এই তুমি যাও, নিজের কাজ করো তো। ওরা জীবনের সব থেকে বড় পরীক্ষা দিচ্ছে, ওদের ব্যাপার ওদেরই বুঝতে দাও। মাঝখান থেকে তুমি উস্তাদি করতে এসো না। আপু, আপু, হারা তুই? আপু, তোমাকে দেখে তো আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি জঙ্গলি থেকে পুরো মানুষ হয়ে গেছো। স্যার তুই এখানে কিভাবে আসলি? মহল্লার এই শাড়িতে তোকে তো পুরাই বাংলা সিনেমার নায়িকার মতো লাগতেছে। দুলা ভাই, আপনি তো পুরাই মিরাক্কেল করে দিচ্ছেন। আমার এরকম অহংকারী আপুকে পুরাই ডোমেস্টিক বানাই ফেলছেন। সারা, তুমি এইখানে? তোমার বাবা জানলে তো অনেক রাগ করবেন। তাছাড়া আমাদের মতো গরিবের ঘরে আসছো, উনি খুব কষ্ট পাইবেন। তুমি তোমার বাসায় চলে যাও। আর দুলা ভাই, বাবা কিভাবে জানবে? বাবা জানতে পারবে না। আপু, এনো তোমার জন্য KFC চিকেন ফ্রাই আর একটা আইফোন নিয়ে আসছি। বাবা তো তোমার ফোনটা ব্লক করে দিছে। স্যার এসব কিছু আমার লাগবে না, এগুলোতে নিয়ে যা। কেন আপু, তুমি তো এগুলো ছাড়া একদিনও থাকতে পারতে না। সারা, আমি আমার এই গরিব ঘরে আলো ভাতটা ডালে অভ্যস্ত হয়ে গেছি। তাছাড়া বাবার কোনো কিছুই আমার লাগবে না। যতদিন পর্যন্ত বাবা আমার হাজবেন্ডকে মেনে না নিচ্ছে, তার যথাযথ সম্মান না দিচ্ছে, আমার বাবার কিছুই লাগবে না। আপু, তুমি চিন্তা করো না, আমি আর মা মিলে বাবাকে অলরেডি রাজি করাই ফেলছি। দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আরে তুমি বাইরে নিয়ে কথা বলতেছো কেন? ঘরের ভিতরে নিয়ে যাও, আমি একটু আসতেছি। নিয়ে যাও, যাও ঘরে যাও। চলো, তোমার সাথে অনেক কথা আছে, আসো। এই যে আলমগীর, একটু কান খাড়া করে শোন। আমাদেরকে কোটিপতি রহমান সাহেব পাঠিয়েছে। কি চান উনি? এই নে নগদ 10 লাখ টাকার চেক। আজকের মধ্যেই শাবানাকে ডিভোর্স দিয়ে এই শহর ছেড়ে বের হয়ে যাবি। আরে বাপ রে বাপ, বন্ধু আলমগীর 10 লাখ টাকা! হ্যাঁ বন্ধু, আমার একটা থাপ্পড় মারতো, দেখতো আমি বাস্তবে আসলে স্বপ্ন দেখতেছি। টাকার গরম বুঝিস তো? আজকের পর থেকে যদি তোর এই শহরে দেখি, তাহলে তোর হাড়গুড় ভাঙ্গা একবার কবরে পাঠাই দিবি। আমার
বন্ধু রাজি হয়ে যায় 10 লাখ টাকা। হ্যাঁ, এই টাকাটা যদি একবার আমাগো হাতে আসে, আমাগো 7 পুরুষের ভাগ্য একবারে পাল্টায় যাইবো। একটা মাইয়ার জন্য এতগুলো টাকা হাত ছাড়া করা ঠিক না। বন্ধু রাজি আছে? এসব টাকার গরম আর গুন্ডাগিরি আমার সাথে দেখাবেন। তুই আপনার ব্যাংকের চেক আপনার কাছে রাখুন। তোর এত বড় সাহস! আপনার সেই বড়লোক সাহেবরে যে বলবেন যে এই আলমগীরের দরিদ্রতা কিনা সম্ভব, কিন্তু তার আত্মসম্মান আর তার বউয়ের প্রতি দায়িত্ববোধ কখনোই কিনা সম্ভব। হায় হায় রে বন্ধু, 10 লাখ টাকা তুই কুচি কুচি করে আকাশে উড়াই দিলি। সাবানা এখন আমার বিবাহিত হয়েছে, আমি এক কাপড়ের গরিব হইতে পারি, আমার আর কিছু না থাকে, টাকার জন্য আমি আমার স্ত্রীকে কখনোই বিক্রি করার মতো ছোট লোক আমি না। ভালোই ভালোই দূর হয়ে যান এখান থেকে, তাহলে এই হাত কিন্তু এখন আপনার উপরে উঠবে। চল। আরে প্রিয়া, শাবানা, আজকে বাজারে কি হয়েছে তুই ভাবতেও পারবি না। কি হয়েছে? আলমগীরে কিছু হয়েছে? আরে না, তোর বাবার উপরে রাগ আর জেদ মিটাতে যাকে একটা রাস্তার ফকির ভেবে বিয়ে করেছিলি, তার মনটা তোর বাবার ওই কোটি টাকার চেয়েও বড়। আচ্ছা কি বলবি আমার পরিষ্কার করে বল। ব্যাপারটা হলো, আজকে আঙ্কেল 10 লাখ টাকার চেক ওনাকে পাঠিয়েছিল। ওইখানে শর্ত ছিল তোকে ডিভোর্স দিয়ে শহর ছেড়ে চলে যেতে হবে। আলমগীর কি চেক নিছে? আরে না, উনি তো রাজকীয়ভাবে বীরের মতো তোর বাবার 10 লাখ টাকার চেক মুখের উপর ছিঁড়ে উড়িয়ে দিয়েছে, শুধুমাত্র তোর সম্মানের খাতিরে। ও চেক ছিঁড়ে ফেলছে? হ্যাঁ, আর বলেছে তোকে এক কাপড়ে বিয়ে করেছে, এক কাপড়ে ফকির হবে, তাও টাকার লোভে ওনার বউকে বিক্রি করবে না। ও তোকে সত্যি নিজের স্ত্রী ভাবে না। আমি এই লোকটার সাথে কত অন্যায় করছি। বড় লোক ঘরের মেয়ে হিসাবে নিজের বাবার সাথে আল্লাহ দিয়ে এই লোকটাকে শুধু আমি ইউজই করে গেলাম। কিন্তু এই লোকটা কত ভালো, আমার কত অপমান সহ্য করছে। এখন তো বুঝলি মানুষটা কতটা খাঁটি। বুঝতে পারছি, এত কিছুর পরে এই লোকটা আমাকে নিজের স্ত্রী মনে করে, আমার এত যত্ন করে আগলায় রাখছে। আমি আসলে ওর যোগ্যই না। আপনি আমরা বাইরে আজকে বাজারে এত খাটাখাটনি করছি, শরীরটা একবারে ক্লান্ত হয়ে গেছে। চলেন ভিতরে চলেন। এত দেরি করলা যে? একটা ফ্যান, আপনারা দেখলাম যে আপনি গরমের যন্ত্রণা রাইতে ঠিক মতো ঘুমাইতে পারেন না, এই জন্য একটা ছোট ফ্যান আনছি। আজকের পর থেকে আমার মনে হয় যে গরমের যন্ত্রণা থেকে আপনি একটু রেহাই পাবেন, একটু আরামে ঘুমাইতে পারবেন। আরে ম্যাডাম, কি করতেছেন? আমার শরীরে অনেক ময়লা, এগুলো আপনার শরীরে লেগেছে। তুমি আমারে মাফ করে দাও। আমি আসলে নিজে বড়লোক বাড়ির মেয়ে হিসাবে এত অহংকার বাইরে গেছিল, আমি তোমার মানুষ বলে গণ্য করি নাই। আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। আরে অতীতের কথা, এগুলো ভুলে যান, এগুলো মনে রাখতে হয় না। আমি আসলে বুঝতেই পারি নাই যে পুরান স্বাদের নিচে এত সুন্দর একটা মন আছে। তুমি আমারে মাফ করে দিও। আমি বাকি জীবনটা তোমার এই ভাঙা ঘরে তোমার সুখ দুঃখে তোমার লক্ষ্মী বউ হয়ে থাকতেছি।
আরে বড় লোকের রাজকন্যার চোখে পানি একদম মানায় না, চোখের পানিটা মুছে ফেলা। ও আমিও তো গরিব, আমার নুন আনতে পান্তা পুরায়, তো এইটুকু কইতে পারি। আমি আমার নিজের জীবন দিয়ে হইলেও আপনারা সুখে রাখার চেষ্টা করুন। চলেন ঘরের ভিতরে চলেন, এক রোটে ভাত খামো, চলেন। কিরে ইয়া আইগো জি আঙ্কেল, আসব তো কথা। আপু তোমরা আসছো? আলমগীর, মাথা নিচু করে দাঁড়ায় থাকার কিছু না। বাবা আমি আসলে তুমি আমার গোপন কঠিন পরীক্ষায় শতভাগ নাম্বার পেয়ে পাস করছো। বাবা, তার মানে লোকগুলো তোমার ছিল? হ্যাঁ বা, যেই ছেলে এতগুলো টাকার সামনে তার নিজের সততা এবং আমার মেয়ের সম্মান বিক্রি করে নাই, তার হাতে আমার মেয়ে সারা জীবন সম্মান নিয়ে থাকতে পারবে, এটাই আমার বিশ্বাস। আজ থেকে তুমি আমার জামাই না, আজ থেকে তুমি আমার সন্তান। বাবা আমি আসলে টাকার লোভে কিংবা সম্পত্তির লোভে সাবানাকে বিয়ে করি, হয়তো পরিস্থিতির কারণে পরিস্থিতির শিকার হয়ে আমি ওরে বিয়ে করছি, কিন্তু এখন ওর দায়িত্ব এটা ঠিক রাখা তো আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনারা সাবানাকে মাফ করে দেন, ওরে বুকে টেনে নেন, এই একটাই মাত্র আপনাদের কাছে আমার চাওয়া। আজকে আমার অতি আদরের মেয়ে আর মেয়ের জামাই ঘরে ফিরে এসেছে, এর জন্য আজকে আমি খুব খুশি, আমার আর কোনো দুঃখ নেই। আজ আনন্দের দিন, আজ কোনো ইগু নেই। আজকে রাতে আমি তোমাদের জন্য আমাদের বাগান বাড়িতে একটা উৎসবের আয়োজন করেছি, আমরা সবাই মিলে সেখানে খুব আনন্দ করব। বাবা, তোমরা রাতের উৎসবের জন্য রেডি হও, আমি তোমাদের ধুমধাম করে বিয়ে দিব।